আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই উৎসবের মরশুম, উৎসব সেটা শারদ উৎসব হোক, তারপরে দীপাবলি, কি হতে চলেছে, কিভাবে আমরা সত্যি পুজো অন্যবারের পুজোর মতো করে সেলিব্রেট করতে পারবো কিনা, এই প্রশ্ন আপনার আমার সবার মনের মধ্যে ঘোরাফেরা করছে। কারণ গত বছর আমরা দেখেছি যে স্বাভাবিক যে শারদোৎসব সেটা আমরা পালন করতে পারিনি। এখনো দ্বিতীয় ঢেউয়ের যে সেই শীর্ষস্থান থেকে আমরা অনেকটাই নেমেছি, কিন্তু এখনো দ্বিতীয় ঢেউ মোকাবিলার কাজ চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে যখন নানান প্রশ্ন নানার মনে যে কি হতে চলেছে এবারের পুজো, দীপাবলি, অন্যান্য উৎসব, কি সত্যি উৎসবের মরশুম কি উৎসবের মরশুমের মতো করে অন্য বছরের মতো কাটানো যাবে, তারই মধ্যে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন তৃতীয় ওয়েভ নিয়ে। আর এবার এনআইডিএম এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দফতরকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে অক্টোবরেই তৃতীয় ঢেউয়ের সতর্ক বার্তা। এ নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন রূপক বড়ুয়া, আমরি হাসপাতালের সিইও। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর প্রদীপ মিত্র। আমাদের সঙ্গে যোগ দেবেন অন্য বিশিষ্ট অতিথিরাও। তবে আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো কোভিড নিয়ে ফের অশনি সংকেত আসছে। কোভিডের তৃতীয় ঢেউ, রিপোর্ট দিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ছিলই, সতর্কবার্তা ছিল বিজ্ঞানী বিশেষজ্ঞদেরও। উৎসবের আগে সেই শঙ্কায় কার্যত সরকারি সিলমোহর পড়ল। দোরগোড়ায় করা নাড়ছে কোভিডের তৃতীয় ঢেউ, রিপোর্ট দিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। ভয়ঙ্কর হতে পারে করোনার সংক্রমণ। অগাস্টের শেষেই আর ভ্যালু 1-এর বেশি হতে পারে, অর্থাৎ একজন থেকে একাধিক মানুষের সংক্রমণের সম্ভাবনা, যা অত্যন্ত উদ্বেগের। তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা শিশুদের নিয়ে। এনআইডিএম এর রিপোর্টের পর আশঙ্কা আরও বেড়েছে। শিশুরা বেশি আক্রান্ত হবেই এমন নিশ্চিত তথ্য না থাকলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি সারা বিশ্বের 40 জন বিশেষজ্ঞ কমিটির এই রিপোর্টে। কারণ সদ্য অনুমোদন পেয়েছে 12 থেকে 18 বছর বয়সীদের টিকা। 12 বছরের কম বয়সীদের জন্য এখনো কোনো টিকা নেই। তাই টিকা তৈরি এবং টিকাকরণের পাশাপাশি কোভিড মোকাবিলায় একগুচ্ছ সুপারিশ করা হয়েছে রিপোর্টে। রিপোর্টের সুপারিশ, কোমরবিডিটি থাকা শিশুদের টিকাকরণে জোর দিতে হবে। শিশুদের জন্য কোভিড ওয়ার্ড তৈরি রাখতে হবে। ওয়ার্ডে শিশুদের সঙ্গে অ্যাটেন্ডেন্ট থাকার ব্যবস্থাও রাখতে হবে। পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসার সুবন্দোবস্ত রাখতে হবে। যথেষ্ট সংখ্যক ভেন্টিলেটরের বন্দোবস্ত করতে হবে। অক্টোবর থেকেই উৎসবের মরশুম। এই সময় সংক্রমণ এমনিতেই বৃদ্ধির আশঙ্কা থাকে, তার সঙ্গে তৃতীয় ঢেউ যোগ হলে পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার আঁচ করে আঁতকে উঠছেন বিজ্ঞানী থেকে বিশেষজ্ঞরা। মানুষই পারে এর গতি প্রকৃতি নির্ধারণ করতে। আমরা যে সযত্ন সচেতন দৃষ্টিভঙ্গির পরিচয় রাখছিলাম, এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু তৃতীয় ঢেউ বিলম্বিত শুধু হবে না, হয়তো আদৌ আসবে না। আর যদি আমরা উৎসবের নামে, রাজনৈতিক সভা সমিতির নামে, বিভিন্ন সামাজিক পারিবারিক অনুষ্ঠানে বেলাগাম জীবনযাপন করতে শুরু করি, তাহলে আবার নতুন ঢেউ তৃতীয় চতুর্থ পঞ্চম আসতেই পারে। দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার নিয়েছিল। অক্সিজেনের সংকট, হাসপাতালে বেডের জন্য হাহাকার, গঙ্গায় লাশের সারি দেখে শিউরে উঠেছিল দেশ। সেই পরিস্থিতি উতরে যাওয়ার পরেই মাস্ক ছাড়া ঘুরে বেড়ানোর ছবি প্রায় সর্বত্র। উধাও দূরত্ব বিধিও। তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তায় তাই সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানী বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক বিশিষ্ট চিকিৎসক ডক্টর সপ্তর্ষি বসু। আমি ডক্টর সপ্তর্ষি বসুকে দিয়ে শুরু করি। ডক্টর বসু, এনআইডিএম এর তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে, সেখানে বলা হচ্ছে যে অক্টোবরে তৃতীয় ঢেউ, এই আশঙ্কা কতটা রয়েছে? আশঙ্কা তো ডেফিনেটলি আছে। পুরোটাই নির্ভর করছে আমাদের কতজন মানুষ ভ্যাকসিনেটেড হচ্ছে এবং আমরা কিভাবে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সেটা শো করছি। কেননা এখন ইন দ্য আনলক ফেজ, এখন সব কিছু খুলে যাচ্ছে এবং মানুষের সচেতনতা কিছুটা দেখা যাচ্ছে যে কিছুটা কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি একটা আশঙ্কা তো থাকছেই থার্ড ওয়েভের। আমি আসবো আপনার কাছে ডক্টর বসু। আমি রূপক বড়ুয়ার কাছে যেটা জানতে চাইবো, রূপকবাবু, আমরা দ্বিতীয় ঢেউয়ের সময় যেটা দেখেছিলাম যে ছবি, সেটা আমাদের এখনো অবধি আমাদের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেয়।
আমরা দেখেছিলাম যে বেডের জন্য হাহাকার, অক্সিজেনের জন্য হাহাকার, আইসিইউ বেড নেই এবং চূড়ান্ত আমরা যে সবাই ভীষণ অপ্রস্তুত ছিলাম এবং এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের বারংবার সতর্কবার্তা সত্ত্বেও সেটা কার্যত উপেক্ষা করা হয়েছে এবং সেসব দ্বিতীয় ঢেউ যখন হুড়মুড়িয়ে ঘাড়ের ওপর এসে পড়লো তখন আমরা বুঝতে পারলাম যে কি ভীষণ বিপদ আমরা ডেকে এনেছি। তৃতীয় ঢেউয়ের কথা বললেও তো আমাদের ওই ছবি যেটা ভয়ঙ্কর টাটকা এখনো অবধি আমাদের মনের মধ্যে সেটাই হন্ট করে। আমরা কি দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়েছি? আমাদের কি আগাম প্রস্তুতি থাকছে? মৌপিয়া, আমাদের সেকেন্ড ওয়েভ সেটাতে একটা যেটা আপনি বললেন সেটা একদমই সত্যি কথা, যে একটা ভয়াবহ একটা সিচুয়েশন দাঁড়িয়েছিল। আমরা পার্টিকুলারলি যারা হসপিটাল সেক্টরে আছি, আমরা হেলথ কেয়ারকে যারা ম্যানেজ করছি, আমাদের কি পরিমাণ একটা বাজে অবস্থা গেছিল, একটা নাইটমেয়ারের মতন হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ যে সাডেনলি যেভাবে ইনক্রিজ হয়েছিল, ফার্স্ট ওয়েভটাকে যদি আমরা সেকেন্ড ওয়েভের সঙ্গে যদি কম্পেয়ার করি, ফার্স্ট ওয়েভটা আমরা দেখেছিলাম যে স্লোলি এটা একটা বিল্ড আপ করেছিল কেসেস। অর্থাৎ এপ্রিল মার্চ এন্ড থেকে শুরু হয়েছিল, কিন্তু গ্র্যাজুয়ালি এটা হতে হতে জুন জুলাই আগস্টে এরকম 3-4 মাসের মতন টাইম দিয়েছিল, যখন আমরা আমাদের নিজেদেরকে আর তৈরি করতে পেরেছিলাম। সেকেন্ড সার্জে যেটা হয়েছে সেটা ফার্স্ট সার্জ থেকে অফকোর্স আমরা অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন করেছিলাম ইন টার্মস অফ ট্রিটমেন্ট প্রসিডিওর, ট্রিটমেন্ট প্রোটোকল, কিভাবে পেশেন্টকে হ্যান্ডেল করতে হয়, এবং যে আমাদের যে একটা বিরাট একটা গ্যাপ ছিল যেটা স্টাফদেরকে, অর্থাৎ আমাদের প্যারামেডিক স্টাফ, নন মেডিকেল স্টাফদেরকে যে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করা, সেই জিনিসগুলোকে আমরা কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পেরেছিলাম এবং সেটা আমরা জানতে পেরেছিলাম, শিখতে পেরেছিলাম। সেই জায়গাটাতে আমাদের অনেকটাই আমরা নলেজ গেইন করেছিলাম ডিউরিং দ্য ফার্স্ট ওয়েভ। সেকেন্ড ওয়েভে যেটা হয়েছে, হঠাৎ করে এটা বাড়ে, একই জিনিস হয়েছে কিন্তু, অর্থাৎ সেকেন্ড ওয়েভ ফার্স্ট ওয়েভ হবার পর আমাদের যেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু একদমই রিল্যাক্স ছিলাম। আমাদের কোনো রকম কিন্তু কোনো কোভিড প্রোটোকল বলতে যেটা হয় সেটা ছিল না। এবং এপ্রিলে আমরা দেখেছি কিভাবে এই যে ইলেকশন র্যালি যেভাবে হয়েছিল, সমস্ত রকম পলিটিক্যাল পার্টিসের যেভাবে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল, তারপরে কিন্তু আমরা দেখলাম এপ্রিল অনওয়ার্ডস, অর্থাৎ মার্চের পর থেকে এবং এপ্রিল অনওয়ার্ডস একটা হিউজ নাম্বার অফ কেসেস, যেটা কিনা আমরা ফার্স্ট ওয়েভে 3 মাস থেকে 4 মাস পরে যে নাম্বারটা এসেছিল, সেটা কিন্তু প্রায় অলমোস্ট ইন 7 to 10 days, 15 ডেজের মধ্যে কিন্তু সেই নাম্বারটা কিন্তু রিচ করে গেছিল। এবং সেই হিসাবে যেটা সব থেকে বড় আমাদের সেকেন্ড সার্জে ছিল, যেটা ক্রিটিক্যাল কেয়ার সেগমেন্টে, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার বেডস কিন্তু কিংবা তার সাপোর্টিং স্টাফ যে রিকোয়ারমেন্ট, ইকুইপমেন্টস অ্যান্ড অল, তত কিন্তু আমরা কিন্তু প্রিপেয়ার ছিলাম না। এইখানে কিন্তু আমরা একটা বিরাট শিক্ষা পেয়েছি এবং আমরা খুবই তাড়াতাড়ি আমরা সমস্ত হেলথ কেয়ার, সমস্ত সেক্টরে ইনক্লুডিং আবার এএমআরআই হসপিটাল, আমরা অলমোস্ট 100 বেডস থেকে আমরা 200-250 বেডস ক্রিটিক্যাল কেয়ারে আমরা তৈরি করতে পেরেছিলাম। কিন্তু সেটা কিন্তু একটা লেসেন, কিন্তু সেটা শিখেও দেখেও যে আজকে একটা পেশেন্টের জন্য, একটা বেডের জন্য দেখেছি আমরা 10টা পেশেন্ট ওয়েট করছেন, এবং কি সিচুয়েশনে আমরা ভেন্টিলেটারকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, কিভাবে আমাদেরকে বাইপ্যাপ জোগাড় করতে হয়েছে, সে ইট ওয়াজ এ নাইটমেয়ার অ্যাকচুয়ালি। এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা শিক্ষা নেওয়া উচিত, লেসেন নেওয়া উচিত, যে আমাদের কিন্তু এখনও, যেটা আমাকে অনেকেই বলবেন হয়তো, যে এই যে থার্ড ওয়েভের কথা যেটা বলছি, কিংবা এনআইডিএম যে রিপোর্টটা যেটা প্লেস করেছেন, এটা কিন্তু এই যে অক্টোবরে যেটা বলা হচ্ছে, কিংবা সেপ্টেম্বর এন্ড থেকে অক্টোবর ফার্স্ট উইক থেকে যে একটা এক্সপেক্টেড, এখন তো অনেকে বলছেন ইটস অ্যান ইনএভিটেবল সিচুয়েশন, কিন্তু এটাকে কিন্তু আমরা অনেক কন্ট্রোল করতে পারি, এখনও কিছুটা হলেও আমাদের হাতে আছে, যদি আমরা এক্সট্রিমলি ডিসিপ্লিন হয়ে, আমাদের এই তো লকডাউন আস্তে আস্তে ওপেন হচ্ছে, কিন্তু লকডাউন ওপেন হচ্ছে মানে এই নয় যে উই আর ফ্রি ফ্রম কোভিড। সো কোভিড সিচুয়েশনটাকে মাথায় রেখে, থার্ড ওয়েভটাকে মাথায় রেখে, বাড়িতে প্রত্যেকেরই চিলড্রেন্স আছে, বাচ্চা পেশেন্টস রয়েছে, তাদের কথা মাথায় রেখে আমরা যদি নিজেদেরকে একটু যদি সংযত হই, আরও যদি একটু আমাদের কোভিড প্রোটোকল মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, রাত্রের পার্টিগুলোকে অ্যাভয়েড করে আমরা যদি একটু নিজেদেরকে সংযত করি, কিংবা এই যে হঠাৎ করে আমরা সবাই ভ্যাকেশনে চলে যাচ্ছি, 1000 and 1000 পিপল আর ইন ওয়ান প্লেস, যেখানে কেউ কিছু মেনটেন করছে না, সেই জিনিসটাকে আমাদের মনে হয় একটু স্টপ করা উচিত এখনো পর্যন্ত, অ্যাটলিস্ট ফর নেক্সট 2-3 মান্থস। সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিন।
অর্থাৎ সেটা হয়তো পরে হয়তো প্রশ্ন আসবে ভ্যাকসিনের ব্যাপারে, কিন্তু আমি বলে রাখছি একটাই জিনিস, যে আমাদের এখন অনেক সংযত হওয়া দরকার, কারণ যে জিনিসটা আমরা ফেস করেছি সেকেন্ড সার্জে, সেই ভয়াবহ দিনগুলো যাতে আর না ফিরে আসে। একেবারে ভ্যাকসিন প্রসঙ্গে ডেফিনেটলি আসবো রূপক বাবু। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক বিশিষ্ট চিকিৎসক, কোভিড বিশেষজ্ঞ ডক্টর যোগীরাজ রায়। ডক্টর রায় মৌপিয়া কথা বলছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। ডক্টর রায়, তৃতীয় ঢেউয়ের আশঙ্কাটা নিয়ে গত কয়েক মাসে বারংবার আলোচনা হয়েছে। এনআইডিএম এর যে রিপোর্ট, যেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করা হয়েছে, যে অক্টোবরের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, এই আশঙ্কাটা সম্পর্কে তার ভিত্তি সম্পর্কে যদি একটু আমাদের বিশ্লেষণ করেন প্লিজ। দেখুন, যদি একটা আমরা করোনা যেভাবে এগোচ্ছে, আমরা যদি গত দেড় বছরের ইতিহাসটা দেখি, দু বছরের ইতিহাসটা দেখি, তাহলে আমাদের যারা ভার্জিন পপুলেশন আছে, মানে যাদের করোনা এখন অবধি হয়নি, তাদের ডেফিনেটলি আরেকবার করোনা হওয়ার চান্স আছে, যদি না আমরা তাদেরকে সেভাবে ভ্যাকসিনেট করতে পারি। তো আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভ যদিও খুবই ভালোভাবে এগোচ্ছে, কিন্তু স্টিল সারা ভারতবর্ষকে যদি ভ্যাকসিনেট করতে হয় তাহলে আমাদের এখনও যথেষ্ট সময় লাগবে। তো ততদিনে যদি করোনার নতুন কোনো মিউটেশন আসে, সেই মিউটেশন কিন্তু আমাদের আরেকটা ওয়েভের চান্স দেবে। তবে এটা কবে হবে এবং কতদিনের মধ্যে ঘটবে, এই ব্যাপারে প্রেডিকশন করাটা বোকামি হয়ে যাবে। তার থেকে বরং বুদ্ধিমানের কাজ হবে যে তৃতীয় ঢেউ আসতে পারে, সেটা ভাবনা চিন্তা রেখে তৃতীয় ঢেউয়ের জন্য আমাদের পরিকাঠামোটাকে যতটা আমরা দ্বিতীয় ঢেউয়ের জন্য করে ফেলেছিলাম সেটাকে সাস্টেন রাখা, তৈরি থাকা, যে তৃতীয় ঢেউ এলে যাতে আমরা ঠিকমতো লড়াই করতে পারি। ডক্টর রায়, এর মধ্যে সবচেয়ে বড় করে যে প্রশ্নটা আমাদের সবাইকে হন্ট করেছে এবং সমস্ত মানুষ, সমস্ত ফ্যামিলি রাদার, তারা যেটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন, যে তৃতীয় ওয়েভে কি শিশুরা তারা বেশি ভালনারেবল? শিশুদের ব্যাপারটা দেখুন, প্রথম দুটো ওয়েভেও যথেষ্ট শিশু ইনভলভমেন্ট হয়েছে, কিন্তু শিশুদের টেস্টিং তুলনামূলকভাবে কম হয়েছে। কারণ শিশুদের টেস্ট করাতে গেলে তো শিশুদের কনসেন্টের থেকেও তাদের বাবা মাদের কনসেন্ট ইম্পর্টেন্ট, তো অনেক ক্ষেত্রে সেগুলি পাওয়া যায় না। এবং শিশুদের যেহেতু এখনও অবধি মাইল্ড ডিজিজই আমরা দেখেছি, সেজন্য শিশুদের টেস্ট করার ব্যাপারে একটা অনীহা দেখা গেছে। তো আমার মনে হয় না যে এই ওয়েভে শিশুদের আলাদাভাবে বিরাট কিছু নাম্বার বেড়ে যাবে, কারণ এখনও করোনাতে যেরমভাবে সবার ইনভলভমেন্ট হচ্ছে, শিশুদের এক্সট্রা ইনভলভমেন্ট হবে, এটা ভাবা যেতে পারে শুধু যদি ভ্যাকসিনেশন ড্রাইভের ওপরে এজ ওয়াইজ শিফটিং হয়, সেটার উপর ডিপেন্ড করে। তো সেই রকম লেভেলের ভ্যাকসিনেশন ড্রাইভ কিন্তু এখনও হয়ে ওঠেনি যে আমাদের সমস্ত অ্যাডাল্ট অ্যাবাভ 18 আমরা ভ্যাকসিনেট করে ফেলেছি, শুধু শিশুরাই আনভ্যাকসিনেটেড, তাই শিশুদের হবে। তো সেই রকম ভাবার মতো সিচুয়েশন কিন্তু এখনও ঘটেনি। আমি আসবো আপনার কাছে, আমি ডক্টর প্রদীপ মিত্রের কাছে আসবো। ডক্টর মিত্র, আমি শুরুতেও যে প্রশ্নটা করছিলাম, যেটা রূপক বাবুদের ক্ষেত্রে করেছিলাম, তার পাশাপাশি আমরা সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রেও দেখেছিলাম যে একই রকমভাবে একটা বেসামাল পরিস্থিতি দেখা গিয়েছিল সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে, যেটা হয়তো প্রথম ওয়েভের ক্ষেত্রে ততটা ছিল না, ততটা দেখা যায়নি। কিন্তু সেকেন্ড ওয়েভ আমাদের, আবারও বলছি, যে আমাদের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেয় এখনো অবধি ভাবলে, সেটার ক্ষতটা এখনো অবধি টাটকা দগদগে। তার জন্য কি প্রিপারেশন দরকার বলে আপনার মনে হয়? দেখুন, যেটা হচ্ছে যেটা আগেও আলোচনা হলো, যে ফার্স্ট ওয়েভ যেটা হয়েছিল সেটা হচ্ছে ডিউরেশনটা অনেক বেশি ছিল, এবং সেখানে যে পিকটা সেইভাবে পিক না উঠে একটা প্রলং টাইম ধরে ফার্স্ট ওয়েভটা চলেছে। কিন্তু সেকেন্ড ওয়েভটা যখন এলো, পার্টিকুলারলি মিউটেশন বা দেখা গেল যে বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে হলো, এবং সেইটার আগাম সতর্কতা অতটা মানে আমরা বুঝতে পারিনি, যার জন্য কি হয়েছে যে সেকেন্ড ওয়েভের ডিউরেশন দেখুন কয়েক মাসের মতো ডিউরেশন এখন দেখতে পাচ্ছি, কিন্তু তার মাঝে পিকটা অনেক বেশি উঠেছিল, এবং সেখানে শুধুমাত্র মে মাসে 1 লক্ষের বেশি মানুষ মারা গেছেন কোভিডে। একদম পিক উঠেছে, শুধু না, সেখানে ইনফেক্টিভিটি থেকেও এক্সটেন্ট অফ ইনফেকশন এবং মডারেট টু সিভিয়ার কেস প্রচুর হয়েছে। সাইড বাই সাইড যে প্রবলেমটা হয়ে গেছিলো, যে সেই ধরনের কেসগুলোকে আমরা সঙ্গে সঙ্গে শিফটিং করব যে হসপিটালে বা সেটআপে, সেইখানে একটা বেড ক্রাইসিস, সেখানে আইসিইউ বেড ক্রাইসিস, এইগুলো হয়ে গেল। অক্সিজেন পয়েন্টের মানে ইনঅ্যাডুকেট অক্সিজেন পয়েন্ট,
এই সবগুলো সেকেন্ড ওয়েভে মানে মারাত্মক ব্যাপার নিয়ে আমাদের কাছে এসেছিল। কিন্তু তারপরে সেইটা থেকে শিক্ষা নিয়ে এখন কিন্তু আমরা মানে যথেষ্ট প্রস্তুত, সরকারি এবং বেসরকারি দুটো জায়গাতেই, যে জিনিসটা হচ্ছে যে সেকেন্ড ওয়েভের থেকে শিক্ষাটা নিয়ে আমরা প্রচুর এখন অক্সিজেন পয়েন্ট, অক্সিজেন কনসেন্ট্রেটর, প্রতিটা হসপিটালে অক্সিজেনের নিজস্ব প্যারালাল সাইড বাই সাইড অ্যারেঞ্জমেন্ট রাখা এবং বেডের সংখ্যা বাড়ানো এবং আইসিইউ, যেটা আপনারা বলছেন ভেন্টিলেটর, আমি মনে করি না ভেন্টিলেটরের ব্যাপারটা অতটা যাবে, কারণ হচ্ছে যে ভেন্টিলেটরটা ঠিক দেখা গেল যে কোভিড চিকিৎসা এখানে যোগীরাজও আছে, সেখানে ওদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, ও প্রচুর পেশেন্ট দেখেছে। দেখা যাচ্ছে ভেন্টিলেটরটা ঠিক মানে কাম্য নয়, যত সেটাকে অ্যাভয়েড করা যায় ততই ভালো এই কোভিড পেশেন্টের সিরিয়াস হলেও। তো যাই হোক, অন্য ব্যবস্থাগুলো যথেষ্ট ভালোভাবে রাখা দরকার এবং রাখার চেষ্টা রয়েছে। আপনারা দেখেছেন অবশ্য গভর্নমেন্ট কিছুদিন আগে একটা সার্কুলার দিয়ে 13টা হসপিটাল বা সেন্টারকে নন কোভিড করে দিয়েছে, কারণ এখন কেসটা সত্যি কমে গেছে। কিন্তু এই নয়, সেটাকে নিশ্চয়ই অন রেকর্ড রাখা হচ্ছে, যে কোনো সময় সেটাকে আবার মানে আমরা নিশ্চয়ই সরকার সেটা নিয়ে নিতে পারে সেই হসপিটালগুলোকে, যদি ইফ নেসেসারি। কিন্তু একটা কথা আমি বলছি, আমার ব্যক্তিগত মনে হয় বিভিন্ন স্টাডিও চলছে, যেভাবে জিনিসটা আমি মানুষকে বেশি আশ্বস্ত করব না যে একদম ছেড়ে দিন এই ব্যাপারটাকে আসবে না থার্ড ওয়েভ, কিন্তু যেটা কথা হচ্ছে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, বারে বারে এটা নিয়ে কথা হচ্ছে, এই বিহেভিয়ারটা যদি মেনটেন করা যায় কোভিড এবং ভ্যাকসিনেশন সাইড বাই সাইড চলতে থাকে, তাহলে থার্ড ওয়েভের অ্যাটলিস্ট পিক নিশ্চয়ই সেকেন্ড ওয়েভের মতো হবে না, পিকটা তার থেকে নিচেই থাকবে, ইনফেক্টিভিটি থাকতে পারে, স্প্রেড করতে পারে, কিন্তু মানুষের যে মডারেট টু সিভিয়ার কেসে টার্ন করা সেটা অনেকটাই আটকে যাবে, হয়তো মাইল্ড কেসের ওপর দিয়ে হয়ে যাবে। সেইটা কেন বলছি, যদি বারে বলছি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা যদি মেনটেন করা যায় এবং ভ্যাকসিনেশন প্রোগ্রামটা সাইড বাই সাইড ঠিকমতো কন্টিনিউ করা যায়। আর চিলড্রেনের, বাচ্চাদের যেটা, যেহেতু তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, সেহেতু একটা ভয় হচ্ছে যে বাচ্চাদের হয়তো বেশি করে অ্যাফেক্ট করবে। আমার মনে হয় না যে আলাদা করে চিলড্রেনের ভীতির কিছু কারণ আছে। তবে সরকার, আমি শুনেছি, আমি এখন গভর্নমেন্টে নেই, কিন্তু শুনেছি যে পেডিয়াট্রিক ইউনিটগুলোকে স্ট্রেনথেন করা হয়েছে এবং বিভিন্ন হসপিটালে যেখানে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার আছে সেগুলোকেও বেড সংখ্যা বাড়ানো হয়েছে, এইটুকুন আমার জানা আছে। আমি আসবো আপনার কাছে, যেহেতু আপনি বারবারই এই যে বিহেভিয়ারাল প্যাটার্নের উপর সবাই জোর দিচ্ছেন যে এই কোভিডের ক্ষেত্রে অনেকটাই আমরা কতটা সুরক্ষিত থাকবো না থাকবো এটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজেদের উপরও। সেখানে দাঁড়িয়ে দেখা গেছে যে আমরা কখনো কখনো খুব দায়িত্বশীলতার পরিচয় দিলেও কখনো কখনো আমরা খুব খারাপভাবে ফেলও করেছি। আমরা মানে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, আমরা আইন প্রণেতাদের, কিছুক্ষণ আগে যে আলোচনাটা হচ্ছিল যে আমরা নির্বাচনের সময় যে ভিড় দেখেছি এবং সেখানে কারো মুখে মাস্ক নেই, সবাই একসঙ্গে হচ্ছেন। আমরা একাধিক ধর্মীয় সমাবেশ দেখেছি, যেটা হুও বলেছে যে ধর্মীয় সমাবেশ এবং রাজনৈতিক সমাবেশ সেটা কার্যত আবাহন করে নিয়ে এসেছে ভারতের সেকেন্ড ওয়েভ। আমি এখানেই একটু সপ্তর্ষি বসুর কাছে আসবো। ডক্টর সপ্তর্ষি বসু একদিকে যেমন বিশিষ্ট চিকিৎসক, আরও একটা পরিচয় আছে, শহরের অত্যন্ত নামজাদা একটা পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সপ্তর্ষি। সামনেই উৎসবের মরশুম এবং সত্যি কথা বলতে কি আমরা সাধারণ মানুষ প্রত্যেকে এটা বলার অপেক্ষা রাখেন, আমরা সবাই উন্মুখ হয়ে আছি যে পুজোটাকে একটু সেলিব্রেট করতে পারবো কিনা, শারদোৎসবকে সেলিব্রেট করতে পারবো কিনা, দীপাবলিকে সেলিব্রেট করতে পারবো কিনা। গত বছর আমরা সবাই সেভাবে পারিনি, কিন্তু একই সঙ্গে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কি মনে হয় যে এবারের পুজোটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পারবো নাকি বিধিনিষেধের মধ্যেই আমাদের থাকতে হবে? প্রথম কথা, এখনও যেহেতু কোভিড যায়নি এবং আমরা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছি, সুতরাং এবছর আমাদের কিন্তু খুব সংযতভাবে পুজোটাকে মানে কাটাতে হবে এবং কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটাকে মেনটেন করতে হবে। আজকে যদি আমরা ভালোভাবে থাকি, আজকে যদি আমরা ঠিকমতো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এবং প্রোটোকলগুলো মেনে চলি এবং এই বাঁধন ছাড়া যে সব কিছু খুলে গেছে মানে আমাকেও যেতে হবে, বা ভিড়কে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এবং এই যে অনেক ক্ষেত্রে মানুষকেও দোষ দেওয়া যায় না, কারণ প্যান্ডেমিক ফ্যাটিক বলে একটা কথা আছে যেটা হচ্ছে মানুষের, তো সেই জায়গাটা কিন্তু এখনও সংযত থাকতে হবে। মানে যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই এবং এখন সমস্ত দোকানপাট সব খোলা, শপিং অনেকেরই হয়নি, শপিং করতে যাওয়া এগুলো কিন্তু আমার মনে হয় বন্ধ রাখলেই ভালো। এবছরটা কিন্তু
সুস্থ থাকার দিকে বেশি মানে মাথা দিতে হবে এবং সেটা মাথায় রাখতে হবে যে কোভিড এখনও আমাদের মধ্যে আছে এবং যায়নি, এবং থার্ড ওয়েভ কিন্তু ডেফিনেটলি আসতে পারে যে কোনো সময়, অক্টোবরে হোক নভেম্বরে হোক যে কোনো সময় আসতে পারে, কিন্তু হঠাৎ করে তো কোনো ওয়েভ আসতে পারে না। যদি আমরা সঠিকভাবে এই প্রোটোকলসগুলো মেনে চলি, যদি আমরা ভিড় বা ক্রাউডকে অ্যাভয়েড করি, আমার মনে হয় পুজো নিয়ে অনেক কথা হচ্ছে এবং ফোরাম ফর দুর্গা উৎসব এটা নিয়ে একটা বানিয়েছে একটা, এবং সেটা ডেফিনেটলি ফাইনাল আমাদের রাজ্য সরকার এবং তারপরে অফকোর্স আমাদের বিচারপতি মাননীয় উনি বলবেন। সুতরাং এগুলো তো পরের কথা, কিন্তু মানুষের মধ্যে যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এটা কিন্তু আসা দরকার, এবং পুজোটা ডেফিনেটলি এবছর যদি একটু কম আনন্দ করে বাইরে না ঘুরে ফ্যামিলির সাথে কাটানো যায়, আমার মনে হয় সেটা হয়তো ভালো হবে। পুজো ডেফিনেটলি পুজোর মতো হবে, কেননা পুজোর সাথে অনেকগুলো জীবিকা জড়িত এবং অনেকেই কিন্তু ইকোনমিক, আমরা জানি যে বিগত কিছু বছর ধরে কীরকমভাবে কর্পোরেটাইজেশন হয়েছে পুজোর, এবং ডেফিনেটলি যে সমস্ত আর্টিজানস বা আইডল মেকার্স বা যারা পুজোর সাথে যুক্ত, তারা কিভাবে তাদের পুজোটাকে মানে একটা রুজি রোজগারের মধ্যে নিয়ে নিয়েছে এবং সারা বছর সেই রোজগার পুজো দিয়ে হয়। সুতরাং সেই জায়গাটা থাক, উৎসবটা দূরে থাক, মানুষ সুস্থ থাকুক, এবং পরের বছর 2022-এ যেন আরও ভালোভাবে আমরা পুজোটাকে উদযাপন করতে পারি। আমি ডক্টর রায়ের কাছে এই প্রসঙ্গে আসবো। ডক্টর রায়, সত্যি কি আমাদের এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই গোটা উৎসবের মরশুমটা, সেটাতে কতটা সতর্কতা দরকার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডক্টর রায়, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পুরো যে উৎসবের মরশুমটা, সেখানে কতটা সতর্কতা দরকার বলে আপনার মনে হয়? একদম এই ব্যাপারে সতর্ক। গতবার আমরা কিন্তু যে পুজোর পরে কিন্তু আমাদের নাম্বার খুব একটা বাড়েনি, আমরা এক্সপেক্ট করেছিলাম গতবার ম্যাসিভ সার্জ হবে পুজোর পরে, সেটা কিন্তু অল্প একটু নাম্বার বেড়েছিল। তো কারণ কি, আমরা কিন্তু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করেছিলাম গতবারে, যখন ওটা তো ওই সময় ফার্স্ট ওয়েভ চলছিল, কিন্তু পুজোর পরে আমরা খুব নাম্বার অফ কেসেস কিন্তু বাড়তে দেখিনি পুজো বা দিওয়ালির পরে। তো আমার মনে হয় এবছরও আমাদেরকে একই জিনিস করে যেতে হবে, কারণ নাম্বার বাড়ার ওটা একটা আমাদের বড় জায়গা, ওখানে যদি গাফিলতি হয় তাহলে নাম্বার প্রচুর বেড়ে যাবে। আমাদেরকে সেম আমরা একবার দেখে নেব যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে কি ধরনের ব্যবস্থাপনার ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে বা হয়েছে এখনো পর্যন্ত। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ, সঙ্গে তৃতীয় ঢেউয়ের আগাম প্রস্তুতি। কোভিড যুদ্ধে সমান্তরাল রাস্তায় নিয়েছে কেন্দ্র এবং রাজ্যগুলি। চিকিৎসকদের পরামর্শ, চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন এবং টিকাকরণে জোর দিতে হবে। সেই মতোই তৃতীয় ঢেউ রুখতে প্রস্তুতিও চলছে জোর কদমে। অক্সিজেন প্ল্যান্ট বসাতে রাজ্যগুলিকে অর্থ ও পরিকাঠামোগত সাহায্য করেছে কেন্দ্র। দেশ জুড়ে প্রচুর অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে, প্রতি রাজ্যকে দেওয়া হয়েছে ভেন্টিলেটর। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়মিত ব্যবধানে তৃতীয় ঢেউয়ের সতর্কতা দিয়েছে কেন্দ্র। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় কি কি করণীয় তা স্মরণ করিয়ে দিয়েছে বারবার। পশ্চিমবঙ্গেও সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃতীয় ঢেউয়ের গতিবিধির উপর নজরদারি, পর্যবেক্ষণ এবং প্রস্তুতিতে 10 সদস্যের কমিটি তৈরি করা হয়। হাজারের বেশি ভেন্টিলেটরের ব্যবস্থা হয়েছে। শেষ হয়েছে জেলা স্তরে। लेकिन हम चाहते हैं कि सब अच्छा रहे, लेकिन अगर थर्ड वेव आ जाए तो I cannot control myself because every state it is facing, even Maharashtra, then Kerala, it is increasing day by day, so I do not know what will be for tomorrow, but today I can tell you that it is controlled. প্রায় একই কথা বলছেন চিকিৎসক গবেষকরাও। তাঁদের বক্তব্য, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। তৃতীয় ঢেউ আসছে ধরে নিয়ে এগোতে হবে এবং সেই মতো প্রস্তুতিও নিয়ে রাখতে হবে। বিকল্প কোনো পথ নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রূপকবাবু, একটু আগে আপনি ভ্যাকসিনেশনের ওপর জোর দিচ্ছিলেন, আমাদের সঙ্গে অন্য যারা রয়েছেন যে চিকিৎসকরা, তারাও ভ্যাকসিনেশনের ওপর জোর দিচ্ছিলেন। এই ভ্যাকসিনেশনের যে টার্গেট, আমরা তার থেকে সেটা কি ঠিকমতো মিট করতে পারছি? এটা ঠিক যে আমাদের অনেক বড় দেশ, অনেক বেশি তার জনসংখ্যা, সেটা একটা চ্যালেঞ্জ, কিন্তু যখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বারবার বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছে, তখন দাঁড়িয়ে ভ্যাকসিনেশন ড্রাইভ সেখানে আর কতটা গতি দরকার?
মপিয়াদ, এটা আজকের দিনে এই যে আমরা থার্ড ওয়েভের কথা বলছি, এটাতে সবথেকে বড় কিন্তু একটা রোল প্লে করছে কিন্তু ভ্যাকসিন, যেটা আমরা সেকেন্ড সার্জেও দেখেছি। অর্থাৎ এই যে ভ্যাকসিন যারা দিয়েছে কিংবা ডবল ভ্যাকসিনেটেড যারা হয়েছে, তারা কিন্তু অনেকটা যার মানে প্রথম অবস্থা থেকে যারা দিয়েছে, কারণ আমরা 16 জানুয়ারি থেকে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা স্টার্ট করেছি, তার মধ্যে যারা দিতে পেরেছে তাদের কিন্তু এই যে ইম্প্যাক্টটা কিন্তু অনেক কম হয়েছে। অর্থাৎ পার্টিকুলারলি আমরা বলি যে হেলথ কেয়ার সেক্টরে, আমরা তো হেলথ কেয়ার ওয়ার্কার্স হিসেবে সব থেকে আগে আমরা প্রিভিলেজ পেয়েছিলাম ভ্যাকসিনেট করার জন্য। তাতে আমরা দেখেছি কম্পেয়ার টু দ্য ফার্স্ট সার্চ, সেকেন্ড সার্চে কিন্তু এজ এ ভ্যাকসিনেট দেওয়ার পরে আমাদের ইম্প্যাক্টটা কিন্তু অনেক কম হয়েছিল। অর্থাৎ আমাদের ভেরি লেস নাম্বার অফ হেলথ কেয়ার ওয়ার্কার্সরা কিন্তু এফেক্টেড হয়েছিল, এবং যারাও বা হয়েছিল তাদের কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু অনেক কম ছিল, অর্থাৎ লাইট ছিল ভ্যাকসিন কোভিড এর প্রকোপটা। তো এটা কিন্তু প্রুভেন যে ভ্যাকসিন কিন্তু কাজ করছে, এবং ভ্যাকসিন ছাড়া আজকের দিনে কোভিড সিচুয়েশন থেকে বেরোবার কোনো রাস্তা নেই। একটাই মাত্র সলিউশন ইজ এ ভ্যাকসিন। নাও আমাদের যে একটা ইনিশিয়ালি যে একটা আমাদের একটা প্ল্যানিং যেটা ছিল যে আমরা অ্যাজ মাচ অ্যাজ মেনি পিপল আমরা ভ্যাকসিনেট করব, এবং ইয়েস অফকোর্স আপনি যেটা বললেন যে আমরা 130 বিলিয়ন পপুলেশন, অর যদি আমি অ্যাডাল্ট পপুলেশনটাকে ধরি অলমোস্ট ইজ 100 বিলিয়ন, তাদের 130 এর মধ্যে থেকে যে 100 crore পিপলকে যদি আমাকে যদি দিতে হয়, অর্থাৎ 1 বিলিয়ন পিপলকে যদি আমাকে দিতে হয় ভ্যাকসিন, তার জন্য কিন্তু অলমোস্ট 1.8 বিলিয়ন ডোজেস কিন্তু ইজ রিকোয়ার। তো এতে আমাদের যেভাবে আমাদের ভ্যাকসিনেশন প্রসেসটা চলছে, একটা সময় তো বন্ধই হয়ে গেছিলো অলমোস্ট বিগিনিং দিস ইয়ার মার্চ 1 থেকে মার্চ 15 or 20 আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কিন্তু অলমোস্ট আমরা একটা হট স্টেজে চলে এসেছিল। সেখান থেকে আমরা এখন অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু যে পরিমাণ ডিম্যান্ড সেই পরিমাণ কিন্তু আমাদের সাপ্লাইটা এখনো পর্যন্ত নেই। অফকোর্স ইন প্রাইভেট হেলথ কেয়ার সেক্টরে সাপ্লাইটা থাকলেও এখন কিন্তু আমাদের রুরাল এরিয়াতে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু খুব একটা কিন্তু সাপ্লাই এখনো পর্যন্ত দিয়ে ওঠা যাচ্ছে না, বিকজ দ্যার ইজ এ সাপ্লাই ইজ এ রেস্ট্রিক্টেড। তো এখন পর্যন্ত অলমোস্ট 33% অফ দ্য পপুলেশন কিন্তু ফার্স্ট ডোজ পেয়েছে, 13% অফ দ্য পপুলেশন কিন্তু সেকেন্ড ডোজ পেয়েছে। অর্থাৎ এই যে গ্যাপটা, এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে অলমোস্ট 5.5 মিলিয়ন ডোজেস পার ডে দেওয়া হচ্ছে। যদি আমাদের এই বছরের শেষে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট প্ল্যান যেটা বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে আমাদের এই অ্যাডাল্ট পপুলেশনটাকে, অর্থাৎ এই 1 বিলিয়ন পপুলেশনটাকে আমরা শেষ করতে পারবো, মানে ভ্যাকসিনেট করতে পারবো, সেইখানটায় কিন্তু পৌঁছানোটা খুব মুশকিল যদি না আমরা এখন পর্যন্ত ইমিডিয়েটলি যদি 9 মিলিয়ন পিপলকে যদি আমরা ভ্যাকসিনেট করতে না পারি। এই জায়গাটা একটা বিরাট গ্যাপ রয়েছে এখনও কিন্তু। সাপ্লাই যদি বলা যায় যে কোভিশিল্ড, ইয়েস অফকোর্স, কিন্তু কোভ্যাক্সিন এখনও পর্যন্ত আমাদের একটু রেস্ট্রিক্টেড সাপ্লাই। স্পুতনিক তো পাওয়াই যাচ্ছে না, যেটুকু ইম্পোর্ট হবার কথা ছিল তাও এখনো পর্যন্ত আসছে না। তো আমরা যদি ভ্যাকসিনের সংখ্যাটা যদি না বাড়ানো হয়, অর্থাৎ এই যে জাইটাস ক্যাডিলা, এই যে নতুন নতুন যে ভ্যাকসিনগুলো আসছে, এগুলো যতক্ষণ পর্যন্ত মার্কেটে না আসছে, অর্থাৎ নিউ প্রোডাক্টস যদি না আসে, তাহলে কিন্তু শুধুমাত্র কোভ্যাক্সিন কিংবা কোভিশিল্ডের উপর যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু কাজ হবে না। অর্থাৎ আমাদের ভ্যাকসিন সাপ্লাইটাকে অনেক বেশি র্যাম্প আপ করতে হবে, আমাদের ভ্যাকসিনেট করতে হবে অলমোস্ট 9 মিলিয়ন পার ডে। তো সেটা করতে গেলে কিন্তু ইমিডিয়েট আমাদের সাপ্লাইটাকে আরও অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। যদিও যে প্রসেস যেগুলো ছিল সেই প্রসেসগুলো ওভার দ্য টাইম যে রিইঞ্জিনিয়ারিং করে অনেকটা প্রসেসগুলোকে স্ট্রিমলাইন করা গেছে, কিন্তু আরও মনে হয় প্রোডাকশনটাতে আরও বেশি জোর দেওয়া দরকার। এবং পার্টিকুলারলি যে রুরাল এরিয়াতে, পার্টিকুলারলি ইন দ্য ওমেন সেকশনে, অর্থাৎ আমরা যদি দেখা যাচ্ছে যে দ্যার ইজ এ সেক্স ডেমোগ্রাফিতেও কিন্তু জিনিসটা গ্যাপ থেকে যাচ্ছে, অর্থাৎ মেল পোর্শন কিন্তু অনেক বেশি পেয়েছে, ফিমেল পোর্শন কিন্তু এখনও পায়নি একটা। আরেকটা হচ্ছে অনেকে এখনও ভ্যাকসিন হেজিটেন্সি রয়েছে, অনেকে তারা এখনও নিতে চাইছে না। তো প্রত্যেকের কাছেই একটাই মাত্র অনুরোধ যে তারা যেন ইমিডিয়েটলি ভ্যাকসিনটা দেন, কারণ উনি নিজে যদি একজনও যদি ভ্যাকসিনেট না হয় তাহলে কিন্তু সবার পক্ষেই কিন্তু এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং সিনারিও। ডক্টর মিত্র, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনার মনে হয়? সেটা যাতে না হতে পারে। মিস্টার রূপক বড়ুয়া অনেকটাই বলেছেন ভ্যাকসিনেশন চ্যালেঞ্জের ব্যাপারগুলো এবং কীভাবে শর্ট আউট করা যাবে সেটাও উনি খানিকটা অ্যাড্রেস করছেন। সত্যি কথা যে প্রবলেমটা যেটা হয়ে গেল, যে যেভাবে আমরা আশা করেছিলাম যে স্পুটনিক ভ্যাকসিনটা যদি বাজারে চলে আসবে বা প্রোডাকশন হবে, সেইটা আমাদের হল্ট হয়ে গেছে, হয়নি।
আমাদের মেনলি এখন সেই কোভ্যাক্সিন আর কোভিশিল্ডের ওপরই ডিপেন্ড করতে হচ্ছে। তার মধ্যেও কোভ্যাক্সিনটার প্রোডাকশনটা অনেক কম আছে। তো ন্যাচারালি একটা যে স্টাডি হয়েছে, আমার মনে হয় এটাকে একটু জোরদার করতে হবে। এইটা যদি রিপোর্ট আরও একটু ফার্দার স্টাডি হয়ে অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাড়াতাড়ি আমাদের গভর্নমেন্টকে বা আইসিএমআরকে তাড়াতাড়ি এটা করতে হবে যে মিক্সিং অফ দ্য ভ্যাকসিন, মানে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড। অনেক ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে যে লোকের একটা হয়তো কোভিশিল্ড নিয়েছিল বা কোভ্যাক্সিন নিয়েছিল, তারপর সেকেন্ড ডোজের ক্ষেত্রে ভ্যাকসিন পাচ্ছে না বলে বসে রয়েছে। তো কিন্তু দেখা যাচ্ছে যে এই যদি মিক্সিং বা কম্বিনেশন দুটো ভ্যাকসিন, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড যেটাই নিয়ে থাকুক, অন্যটা দেওয়া যাবে। একটা স্টাডিতে দেখাই গেছে এটা পোটেনশিয়েট হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না, ভালোই হচ্ছে বরঞ্চ ইমিউনিটিটা। তো এটা যদি আরও দু একটা স্টাডিতে প্রুভড হয় এবং এটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে কিন্তু ভ্যাকসিনের ওই ব্র্যান্ড স্পেসিফিক সমস্যাটা অনেকটা কমে যাবে। যে কোনো ব্র্যান্ড কোভ্যাক্সিনই হোক বা কোভিশিল্ড হোক দেওয়া যাবে এবং সেক্ষেত্রে সুবিধে। আর একটা জিনিস আমি বরাবরই স্ট্রেস দিতে চাই যে একটা ডোজ অন্তত, ফার্স্ট ডোজটায় অলমোস্ট হোল পপুলেশনকে কভার করার চেষ্টা করতে হবে। এখনও আমাদের দেখুন 30% লোকের ফার্স্ট ডোজ পায়নি। ফার্স্ট ডোজ কভারেজটা না করলে সেকেন্ড ডোজটা কি, যে 100% প্রোটেকশন তো কোনো ভ্যাকসিন দিতে পারছে না, দুটো ডোজ নেওয়ার পরেও দিতে পারবে না। কিন্তু ফার্স্ট ডোজটা দেওয়া হলে অ্যাটলিস্ট 70%, 65 to 70% প্রোটেকশনটা তো হয়ে যাবে। সুতরাং একটা ডোজ অন্তত চেষ্টা করতে হবে সবাইকে দিয়ে দেওয়ার। এবং যারা ভ্যাকসিন নিতে চাইছে না, যেটা শোনা গেল, সে এখানে এখন আর কিন্তু ভ্যাকসিন নিতে চাইছে না বলে কোনো ব্যাপার নেই। কারণ ভ্যাকসিন নিতে হবে, বরঞ্চ আনভ্যাকসিনেটেড থাকলে তারা পোটেনশিয়াল সোর্স হয়ে যাবে ইনফেকশনের, বা আমাদের কমিউনিটিতে তারা তখন ডেঞ্জার, মানে একটা অসুবিধাজনক পরিস্থিতি অন্য লোকরা ফেস করবে। আর একটা যেটা বলতে চাই যে ব্রেক থ্রু ইনফেকশন, জানি না সেটা নিয়ে আলোচনা হবে কিনা, দুটো ভ্যাকসিন অনেকের এটা প্রশ্ন, তাই আমি বলছি যে ব্রেক থ্রু ইনফেকশন একটা হচ্ছে না যে তা না, দুটো ভ্যাকসিন নেওয়ার পরও দু একটা লোক হয়তো সাফার করছে, কিন্তু সেটা একদমই মাইল্ড ফর্ম, বা মানে তাতে অতটা ভয়ের কিছু নেই। এটুকুন আশ্বস্ত করা যায় যে ভ্যাকসিন নিতেই হবে। অনেকে হয়তো সেটা ভাবছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও তো ইনফেকশন হয়েছে, তাহলে আমি ভ্যাকসিন নেব কেন? তো সেটা নয়, ভ্যাকসিন 100% প্রোটেকশন দিচ্ছে না, কিন্তু ব্রেক থ্রু ইনফেকশন যদিও হয় ভ্যাকসিন নেওয়ার পর, সেটা কোনো সিরিয়াস হবে না। পেশেন্ট মর্টালিটি, মানে মরে যাওয়ার চান্স খুবই কম। আমি ডক্টর রায়ের কাছে আরও একবার আসবো। ডক্টর রায়, ফার্স্ট ওয়েভের পর সেকেন্ড ওয়েভ, এই দুটোতে দেখা গেছিলো যে ভয়াবহতায় সেকেন্ড ওয়েভ আরও অনেক বেশি। শুধুমাত্র যে সংক্রমণের হার অনেক বেশি ছিল তাই না, যেটা ফার্স্ট ওয়েভের সময় আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম দৈনিক সংক্রমণ সেটাও 1 লাখের কম ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে সেকেন্ড ওয়েভে যখন পিকে উঠলো তখন 4 লাখ দৈনিক সংক্রমণ, সেটা 4 লাখ ছাড়িয়ে গিয়েছিল। শুধু তাই নয়, মৃত্যুর সংখ্যা বেশি। শুধু তাই নয়, আমরা দেখেছি যে অক্সিজেনের ওপর নির্ভরতা থেকে শুরু করে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন, সেগুলো সমস্ত কিছু অনেক বেশি। এবং তখন ডেল্টা ভ্যারিয়েন্টের প্রসঙ্গটা সেই সময় উঠে এলো। এখান থেকে তো একটা আশঙ্কা দানা বাঁধে যে এই যে তৃতীয় ঢেউ, থার্ড ওয়েভের কথা বলা হচ্ছে, সেটা কি রূপ নিয়ে আসবে? দেখুন, দ্বিতীয় ঢেউয়ে কিন্তু আপনি যেটা বলছেন যে নাম্বার অফ পেশেন্টস বেশি, মানে সিভিয়ার পেশেন্ট বেশি, সেটা আপনি রেশিও করে দেখলে দেখবেন খুব একটা বেশি নয়। কিন্তু আপনার নাম্বার অফ কেসেস ফার্স্ট ওয়েভে যা ছিল আর তার সিভিয়ারিটি কেসেস ছিল অ্যারাউন্ড 20%, সেকেন্ড ওয়েভেও সেমই নাম্বার ছিল 20 to 25%। তার মানে হচ্ছে আপনি টোটাল নাম্বার অফ কেসেস এত বেশি হয়ে গেছিলো সেকেন্ড ওয়েভে যে আমরা ওই নাম্বারটা আমাদের মনে হচ্ছে যে হিউজ নাম্বার অফ পেশেন্টের সিভিয়ার ডিজিজ হচ্ছে। অ্যাকচুয়ালি আপনি রেশিও যদি করেন যে আনুপাতিক হারে যে কত লোক সিভিয়ার ডিজিজে অ্যাফেক্টেড হয়েছে, রেশিওটা কিন্তু প্রায় একই ছিল। এবং আর একটা জিনিস, করোনাতে আমরা যেটা ধীরে ধীরে কাজ করতে করতে বুঝেছি যে পেশেন্টের অক্সিজেন লাগে সেই পেশেন্টের অনেক দিন অক্সিজেন লাগে। মানে যার ধরুন 15 লিটার অক্সিজেন লাগছে আর যার 2 লিটার অক্সিজেন লাগছে, 2 লিটার অক্সিজেন আস্তে আস্তে হয়তো রিকোয়ারমেন্ট 2-3 দিনের মধ্যে কমে যেতে পারে, কিন্তু যার 15 লিটার অক্সিজেন লাগছে তার আবার 0 লিটার ডিম্যান্ড হওয়া অবধি তার কিন্তু অনেক দিন সময় লাগবে। সুতরাং এই কিউমুলেটিভ নাম্বার অফ পেশেন্টস ইন আইসিইউ বা ওয়ার্ডের মধ্যে যেখানে অক্সিজেন লাগছে সেখানে কিউমুলেটিভ নাম্বার অফ পেশেন্টস অনেক বেড়ে যায়। তো যদি নাম্বার অফ পেশেন্টস প্রচুর হতে শুরু করে, সঙ্গে সঙ্গে এই
হসপিটালের অকুপেন্সিটা প্রচুর বেড়ে যায়, যার জন্যে কিন্তু এই বেডের হাহাকার হচ্ছে। আপনি সেই জিনিসটার দিক দিয়ে দেখলে তৃতীয় ওয়েভে কিন্তু আমার মনে হয় খুব বেশি পার্সেন্টেজ ওয়াইজ ডিফারেন্স হবে না, এবং আমরা দ্বিতীয় ওয়েভে শেষের দিকে প্রচুর বেড বাড়িয়েছি অল ওভার ইন্ডিয়া, সমস্ত স্টেট এবং আমাদের স্টেট প্রচুর নাম্বার অফ অক্সিজেন বেড বাড়ানো হয়েছে, এবং অক্সিজেন সাপ্লাইয়ের যে সিস্টেম সেটার উপর গুরুত্বপূর্ণভাবে যেটা করা হয়েছে লিকুইড অক্সিজেন অ্যান্ড সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, এই প্রসেসটাকে প্রচণ্ডভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যাতে আমাদের সিলিন্ডার ডিপেন্ডেন্ট না হয়ে আমরা অক্সিজেনটা লাইন ডিপেন্ডেন্ট হই। সেইটার জন্য এই যে আমরা প্ল্যানিংয়ে এসছি, সেই প্ল্যানিংটা কিন্তু থার্ড ওয়েভে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা রেডি আছে, সেই জন্য থার্ড ওয়েভে হয়তো আমাদের লড়াইটা সহজ হতে পারে, এবং সেই লড়াইটাকে আরও সহজ করে দেবে আমরা যদি ম্যাক্সিমাম লোককে থার্ড ওয়েভ আসা অবধি ভ্যাকসিনেট করে দিতে পারি। যত তাড়াতাড়ি ভ্যাকসিনেট করতে শুরু করব তত তাড়াতাড়ি কিন্তু আমাদের সিভিয়ার ডিজিজের নাম্বার কমাতে পারবো। আর দ্বিতীয় ওয়েভের কিন্তু যথেষ্ট ভ্যাকসিন হেজিটেন্সি ছিল, যখন আমার মনে আছে যে ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভের মাঝে যখন আমরা নিজেরা ভ্যাকসিনেশন নিয়েছি, তারপরে কিন্তু বয়স্ক লোকেদের জন্য ভ্যাকসিনেশান ওপেন হয়ে গেছিলো ইন দ্য মার্চ এপ্রিলে স্টার্ট হয়ে গেছিলো যে বয়স্ক লোকেরা নিতে পারেন, এবং আমাদের ভ্যাকসিনেশান সেন্টারগুলিতে 25-26 জনের বেশি কিন্তু কোনো দিনও ভ্যাকসিনেশান আমরা করাতে পারিনি, এবং আমাদের বসে বসে মাছি তাড়াতাম ভ্যাকসিনেশান সেন্টারগুলি। সেই ব্যাপারটা থেকে কিন্তু এখন ভ্যাকসিনেশনের জন্য লোকে একদম লাইন দিয়ে সকাল রাত্রির থেকে বসে আছে যে তারা ভ্যাকসিন নেবে। এই ব্যাপারটা এসছে কিন্তু ভয় থেকে, এই ভয়টা সেকেন্ড ওয়েভ তৈরি করেছে। তো যে কমপ্লেসেন্সিটা ফার্স্ট ওয়েভের শেষের দিকে এসেছিল যে না আর কোভিড আসবে না, সেটা সেকেন্ড ওয়েভ আসার জন্য আমাদের মধ্যে সেই ভীতিটা কিন্তু আমাদের পজিটিভ হয়েছে রিগার্ডিং ভ্যাকসিনেশন। মানে সচেতনতার কথা বলছেন আপনি, যে ভয়টা কোথাও একটা সচেতনতার জন্ম দিয়েছে। ভ্যাকসিন দিচ্ছে, সচেতনতাটা কিন্তু ভয় থেকে এসছে একদম। এবং এইটা সেকেন্ড ওয়েভের আগে আপনি বিশ্বাস করুন আমরা 25-26 জনের পরে আর লোক খুঁজে পাচ্ছিলাম না যে কাদের ভ্যাকসিনেট করব, সারাদিন বসে আছে আমাদের ভ্যাকসিনেশন যারা দিচ্ছিলেন তারা। সেই সিচুয়েশনটা থেকে চেঞ্জ হয়ে এখন উল্টে যারা ভ্যাকসিন নিতে চায় তারা বসে থাকছে। সুতরাং এটুকু তো সচেতনতার চেঞ্জ হয়েছেই। আমি আসবো আপনার কাছে, আমি এখানে একটু সপ্তর্ষির কাছে আসবো। সপ্তর্ষি, ডক্টর সপ্তর্ষি বসু আমাদের সঙ্গে রয়েছেন। সপ্তর্ষি, যদি আমরা দেখি যে শুধুমাত্র প্রথম ওয়েভ এবং দ্বিতীয় ওয়েভে আরও বেশি করে শুধুমাত্র যে যারা কোভিড পেশেন্ট তাদেরই সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে এমন তো না, নন কোভিড পেশেন্ট এই ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভে তাদের হয়রানিও চূড়ান্ত, কারণ বিভিন্ন জায়গায়, বেশিরভাগ জায়গায় সেখানে কোভিড হসপিটালে সেটা রূপান্তর করা হয়েছে, বেশিরভাগ জায়গায় প্রায়োরিটি কোভিড, এবং একই সঙ্গে একটা আশঙ্কার জায়গা যে যারা নন কোভিড পেশেন্ট তারা যেখানে ভর্তি হতে যাচ্ছেন চিকিৎসার জন্য তারা জানেন না যে সেখান থেকে তারা সংক্রমণ নিয়ে ফিরবেন কিনা। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি থার্ড ওয়েভের কথা মাথায় রেখে কী ধরনের প্রিপারেশন দরকার যাতে নন কোভিড পেশেন্ট যারা তাদেরও বিপর্যয়ের মুখে পড়তে না হয়, তাদেরও অসুবিধার মুখে, সমস্যার মধ্যে, হয়রানির মধ্যে না পড়তে হয়? মৌপিয়া, তুমি যেটা বললে এটা একদম খুব এই জিনিসটা আমরা ফেস করেছিলাম। তার কারণ হচ্ছে একটা অনেকে যাদের প্রবলেমসগুলো রয়েছে, যাদের হয়তো অপারেশনটা পেন্ডিং, তারা আর কি সেই অসুস্থতা বা সেই নিজেদের প্রবলেমটাকে চেপে বসে আছে যে না ওখানে গেলে আমার কোভিড হবে, এবং সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট ডিলে হয়েছে, এবং পরবর্তীকালে যখন তারা পারেনি তারা এমার্জেন্সিতে প্রেজেন্ট করেছে ইন এ ডিফারেন্ট ক্রিটিক্যাল কন্ডিশন। সুতরাং সেটা ডেফিনেটলি আমাদের যেটা হেলথ কেয়ার সিস্টেম আছে সেরকম চিন্তাভাবনা আমাদের করতে হবে, এবং যারা সমস্ত নন কোভিড পেশেন্টরা আছে তারা যাতে প্রবলেমে না পড়েন। সুতরাং এখন দিস ইজ দ্য টাইম যেখানে আপনাদের কিন্তু ভিডিও কনসালটেশন বা আপনাদের যারা পেশেন্টরা আছেন তারা গিয়ে ডাক্তারদের সাথে রেসপেক্টিভ চেক আপসে যাওয়া, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেননা আর মন থেকে ভয়টা করলে এখন হবে না, এখন নিজের চিকিৎসাটাকে ঠিকমতো করতে হবে, এবং যেটা সবাই বলছে আমিও বলছি যে ভ্যাকসিনেট করা এবং অবশ্যই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটাকে মেনটেন করে চলা। এবং এই যে ভীতিটা, যেটা ডক্টর রায় বলছিলেন যে একটা ভীতি ছিল সেকেন্ড ওয়েভের আগে যে ভ্যাকসিনেশন নেওয়া ফার্স্ট ওয়েভের পরে, তো এখন সেটা কেটেছে। কিন্তু সেকেন্ড ওয়েভে যারা এখন চলছে, সেকেন্ড ওয়েভের পরে এখন যারা ভ্যাকসিনেটেড হয়ে গেছেন
তারা যেন নিজেদের খুব বেশি মানে আমরা হয়ে গেছি মানে আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করবো না সেটা যেন না মনে করেন, এবং অ্যাকর্ডিংলি অ্যাওয়ারনেস এটা কিন্তু রাখতে হবে সমস্ত মানুষ যারা আছে, যারা সেই তাদের উল্টো দিকে এখন যেমন অনেক জায়গায় মল থেকে শুরু করে ক্লাবস, পাবস, রেস্টুরেন্ট সবই খুলে গেছে, সুতরাং সেখানেও যদি দেখা যায় যে সেরকমভাবে মানুষ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করছেন না, সেই সমস্ত মানুষদের কিন্তু সচেতন হয়ে গিয়ে তাদেরও শেখাতে হবে, তাদেরও বলতে হবে দিস ইজ নট দ্য টাইম টু রিল্যাক্স, আপনারা কিন্তু এখনও কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনে চলুন। এবং আই এম শিওর যে আমরা আমাদের সেই ব্যাকআপ বা আমাদের সেরকম আছে যেটা আমরা এই থার্ড ওয়েভ যদিও আসে আমরা সেই জায়গাটাকে মোকাবিলা করতে পারবো, যেটা ডক্টর রায়, ডক্টর মিত্র এবং মিস্টার বড়ুয়া বললেন যে সমস্ত আমরা অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড আছি, এবং উইথ টাইম আমার মনে হয় অন আ পজিটিভ নোট আমরা যদি একটু সচেতন থাকতে পারি উইথ ভ্যাকসিনেশন আমরা কিন্তু কোভিডকে খুব শিগগিরই জয় করতে পারবো। আমি খুব সংক্ষেপে শেষে যে প্রসঙ্গে আসবো, যেটাও খুব চর্চিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক অতীতে, যে স্কুল কলেজ খোলা হবে কিনা। ইতিমধ্যে কিছু রাজ্যে আমরা স্কুল খোলার শুরু হতে দেখেছি, কোথাও স্কুল খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আজকে মুখ্যমন্ত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দিয়েছেন যে পুজোর পর স্কুল খোলার পরিস্থিতি বুঝে স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে। আমরা শোনাবো মুখ্যমন্ত্রী কি বলেছেন আজকে। We are interested that students should go to the school, but only the thing is we have to plan something. আর যেহেতু পুজো এসে গেছে, কাজে পুজোটা হয়ে যাওয়ার পরে আমরা যেমন ভাইফোঁটার পরে স্কুল খোলে, নিয়মিত পুজোর ছুটি থাকে একটা, সুতরাং পুজোর ছুটি হয়ে যাওয়ার পরে, দিওয়ালির ছুটি হয়ে যাওয়ার পরে স্কুলগুলো খোলা হবে, সিচুয়েশন যদি ঠিক থাকে। আমি খুব সংক্ষেপে ডক্টর রায়ের কাছে এই প্রসঙ্গে আসবো। ডক্টর রায়, স্কুল যে খোলা দরকার এবং পড়ুয়াদের স্কুলে যাওয়া দরকার, সেটা সবাই এই সম্পর্কে একমত, বিশেষ করে মনোবিদরা তারা বারবার সতর্ক বার্তা দিচ্ছেন, কিন্তু যা পরিস্থিতি তাতে সত্যি সত্যি কি স্কুল খোলার মতো, বিশেষ করে যেখানে বাচ্চারা যারা সেভাবে সোশ্যাল ডিস্টেন্সিং বা কোভিড প্রোটোকল হয়তো সবসময় ফলো করতে পারবে না, তারা বড় না মানে অ্যাডাল্টদের মতো নয়, তো সেখানে কি এই ঝুঁকিটা নেওয়া যেতে পারে? দেখুন, কোভিডে এখনও অবধি সিভিয়ার ডিজিজের পার্সেন্টেজে যদি দেখেন, তাহলে শিশুদের সিভিয়ার ডিজিজের পার্সেন্টেজ 1000-এ 1-এরও কম, যেটা অ্যাডাল্টে 1000-এ ধরুন 10, মানে 100-এ ধরুন 10, সেখানে 1000-এ 1-এরও কম হচ্ছে শিশুদের ক্ষেত্রে সিভিয়ার ডিজিজ হওয়ার চান্স। সুতরাং সেটা নেওয়া প্রয়োজনীয়তা, এবং একটা জাতিকে দিনের পর দিন স্কুলে না পাঠানো, তার যে ইম্প্যাক্ট, তার যে সোশ্যাল ইম্প্যাক্ট, তার যে ইকোনমিক ইম্প্যাক্ট এবং তার যে মেন্টাল ইম্প্যাক্ট, আমি নিজে বাবা হিসেবে তো আমি চাই আমার বাচ্চা স্কুলে যাক। এবার সেটা একটা দুটোর মাপকাঠিতে দেখতে হবে যে কোনটা আপনার সহজ, এবং এক্ষেত্রে আমার মনে হয় যে স্কুলে দেওয়ার পাঠানোর ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি যদি আমরা নিতে পারি, যেমন ধরুন যে রিং ভ্যাকসিনেশন, মানে যে স্কুলে যাবে, বাচ্চা স্কুলে যাবে, তার বাড়ির সবাই ভ্যাকসিনেটেড কিনা অ্যাডাল্টরা, এবং তার যে স্কুলে সে পড়বে সেই স্কুলের টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ সবাই ভ্যাকসিনেটেড কিনা। সবাই যদি ভ্যাকসিনেটেড থাকে তাহলে বাচ্চা কিন্তু একটা ভ্যাকসিনেটেড এনভায়রনমেন্টের মধ্যে স্কুলে যাবে, সুতরাং সেক্ষেত্রে তার রিস্ক অফ ডিজিজ আরও কমে যাবে। এইটুকু বিচার বিবেচনা করে আমাদের তো একসময় খুলতে হবে, আমরা কতদিন না খুলে থাকবো সেটা ভাবার ব্যাপার আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন আমাদের মেডিকেল কলেজগুলোয় পঠন পাঠন হচ্ছে, তো এই মেডিকেল কলেজগুলোয় যে পঠন পাঠন নর্মাল পঠন পাঠন শুরু হয়েছে, তার এফেক্ট কি হয়েছে এটা যদি কিছু স্টাডি করেন, যারা কমিউনিটি মেডিসিনের লোকেরা আছেন তারা যদি এই ধরনের স্টাডি করে দেখেন যে যে জায়গাগুলো আমরা খুলতে পেরেছি তাদের মধ্যে, ধরুন আমরা মেডিকেল কলেজ মানে তো ধরুন 18 থেকে 25-এর মধ্যে এজ গ্রুপের আমাদের ছেলেমেয়েরা আছে, তো তাদের মধ্যেই বা কি সিভিয়ার ডিজিজের চান্স হলো কি, তাদের আদৌ কোনো ডিজিজ হলো কি না, এই ব্যাপারগুলো ভাবার ব্যাপার। যদি আমরা কম্প্যারিজন করি তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি খোলা যায় কি না। কিন্তু আমি একজন বাবা হিসাবে বলবো যে স্কুল খোলার আমার তো ইচ্ছে যে আমার মেয়ে স্কুলে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর রায়, ডক্টর বসু, রূপক বাবু এবং ডক্টর মিত্র। অর্থাৎ উৎসবের মরশুমের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। বারবার চিকিৎসকরা যেটা বলছেন যে দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ঢেউয়ের ব্যাপারে একদিকে যেমন প্রস্তুতি অত্যন্ত জরুরি, তার পাশাপাশি
আমাদের আচরণ সেটাই নির্ধারণ করে দিতে পারে যে অক্টোবরে সত্যি সত্যি তৃতীয় ঢেউয়ের বিপর্যয় আমাদের ওপর এসে ঝাঁপিয়ে পড়বে নাকি পড়বে না। অর্থাৎ আমাদের প্রত্যেককে সতর্ক করতে হবে, প্রত্যেককে কোভিড প্রোটোকল এখন আস্তে আস্তে আনলকিংয়ের যে পদ্ধতি সেটা শুরু হয়ে গেছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে একটু দায়িত্বশীল আচরণ সেটা কিন্তু বড় বিপর্যয় রুখে দিতে পারে। আমরা আশা করব যে আমরা তৃতীয় ঢেউয়ের যে বিপর্যয় সেটাকে এড়াতে পারবো, এবং এড়াতে যদি পারি সেটা একদিকে যেমন সরকার প্রশাসন, অন্যদিকে সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব পালন সেটা সেখানে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আপনারা এখানে শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।